জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, হ্যাঁ, আচ্ছা। সুন্দর। স্টার্ট করেন। আপনারা একটু সবাই একটু মিউট করে রাখবেন, ইনশাআল্লাহ আমরা শুরু করতেছি। তো অ্যাকচুয়ালি আমাদের সিসিআর একাডেমির ইতিপূর্বে 6টা কোর্স শেষ হয়েছে। সর্বপ্রথম আমরা বেসিক ইসিজির উপর কোর্স নিয়েছি, এরপরে অ্যান্টিবায়োটিক্স প্রোটোকল, এরপরে ডার্মাটোলজি, পরে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং সর্বশেষ পেইন ম্যানেজমেন্টের কোর্স হয়েছে। তো পেডিয়াট্রিক্স এটা অ্যাকচুয়ালি অনেক ভাস্ট একটা সাবজেক্ট। এখানে মোটামুটি সবগুলো সিস্টেম থেকে এখানে টাচ করা লাগে। পেডিয়াট্রিক্স জিপি প্র্যাকটিসটা এখানে আমাদের হাইপারটেনশন শুধু ওখানে একটা টপিক ছিল, ডায়াবেটিসের শুধুমাত্র একটা টপিক ছিল, আদার্স যে যে সিস্টেম গুলো হয়েছে ওখানে শুধুমাত্র একটা একটা টপিক ছিল। তো পেডিয়াট্রিক্সটা কিন্তু অনেক বিশাল, মানে বড় একটা টপিক। তো এখান থেকে আমাদের জিপি প্র্যাকটিসের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু আলোচনা করব, এবং যে ক্ষেত্রে আমাদের রেফার করতে হবে আমরা সেটা এখানে ইনশাল্লাহ বলে দেব। তো এখানে আমাদের এই কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে ডক্টররা যাতে করে নিজ ফ্যামিলি মেম্বারের প্রাইমারি ট্রিটমেন্টটা যাতে, মানে বাচ্চা, নিজেদের বাচ্চা, নিজের বোনের বাবুর বা ভাইয়ের যে বাবু, ঘরের মধ্যে যে বাবুগুলো থাকে তাদের যাতে প্রাইমারি ম্যানেজমেন্টটা খুব ক্লিয়ারলি দিতে পারে, সেটা আমাদের এখানে একটা উদ্দেশ্য হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা প্রথম ক্লাস আমরা শুরু করব কিছু বেসিক ইনফরমেশন দিয়ে, যে বেসিক ইনফরমেশন গুলো আমাদের জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই বেসিক ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে। আজকে বেসিক ইনফরমেশনের মধ্যে আমাদের কমন কিছু ড্রাগস এর ডোজ এন্ড ক্যালকুলেশন, এগুলো নিয়ে কিছু আলোচনা হবে। সেকেন্ড ক্লাসটা আমাদের অ্যান্টিবায়োটিক্স এর ডোজ ক্যালকুলেশন। তো অ্যান্টিবায়োটিক এর ডোজ ক্যালকুলেশন আমাদের ক্লাসটা অ্যান্টিবায়োটিক্স ব্যাচের মধ্যে হয়েছে। তো সেটা ওইগুলোই, মানে ওটা আমাদের প্রতিটা ডিজিজের সাথে আলাদা আলাদা হবে। আর সবগুলো যাতে সবাই একসাথে পেয়ে যায় সবগুলো অ্যান্টিবায়োটিক্স, সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসটা এখানে আপলোড দিয়ে দেব। আর প্রতিটা ডিজিজের সাথে সাথে আলাদা করে প্রতিটা অ্যান্টিবায়োটিক্স এর আবার পুনরায় ওখানে ডোজ ক্যালকুলেশন থাকবে। আমরা যদি পেডিয়াট্রিক্স এর মধ্যে সর্বপ্রথম কিছু, মানে একবারে যদি নিওনেটোলজি থেকে যদি শুরু করি, তাহলে আমরা কিছু টার্ম আমরা সবসময় শুনি, যে ফ্রি টার্ম বেবি, টার্ম বেবি, এরপরে এলবিডব্লিউ বেবি মানে লো বার্থ ওয়েট, যেসব বাচ্চার মানে জন্মের সময় ওজন কম থাকে সেগুলো। এরপরে আছে হেলদি বেবি। ফ্রি টার্ম বেবি কাকে বলা হয়? আমরা যদি দেখি যে ফ্রি টার্ম বেবি হচ্ছে জাস্ট, মানে 37 উইকস এর আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেটাকে প্রি টার্ম বলা হয়। হ্যাঁ। তো এই ফ্রি টার্মটাকে আবার তিনটা ক্যাটাগরিতে রাখা হয়। একটা হচ্ছে এক্সট্রিমলি ফ্রি টার্ম, সেটা হচ্ছে 28 উইকস এর আগে হয়ে যায়। সেক্ষেত্রে লাংস ডেভেলপ হয় না, ওই ক্ষেত্রে বাচ্চাগুলোকে মানে ইনকিউবেশনে রাখা লাগে, দেখা যাচ্ছে পরবর্তীতে এগুলো খুব একটা মানে সার্ভাইভ করে না। আর ভেরি ফ্রি টার্ম 28 টু 32 উইকস এর মধ্যে। আর মডারেট টু লেট ফ্রি টার্ম সেটা হচ্ছে 32 টু 37 উইকস। দেখা যাচ্ছে কারো কোনো ইমার্জেন্সি কোনো কন্ডিশন, যেমন হয়তো কারো ফ্রম হলো, অথবা তার প্রি একলামশিয়া অথবা একলামশিয়া হলো 32 উইকস এর পরে, তখন সেক্ষেত্রে তো ইমার্জেন্সি টার্মিনেশন করা লাগে বা বাচ্চা ডেলিভারি করা লাগে। সেই ক্ষেত্রে 32 টু 37 উইকস এর মধ্যে যদি হয় সেটা মডারেট টু লেট ফ্রি টার্ম। একটা বাচ্চার লাংস ডেভেলপ, মানে ম্যাচিউরলি লাংস ডেভেলপ হয় 34 উইকস অফ প্রেগনেন্সিতে। তাহলে যদি এই যে ফ্রি টার্ম বার্থ গুলোর কি কি সমস্যা হয়, এই যে 37 উইকসটাকে টার্ম ধরা হয়। তো এই যে 37 উইকস এর আগে যদি কোনো বাচ্চা হয়ে যায় তাহলে সেখানে অনেকগুলো কমপ্লিকেশন হয় বাচ্চার ক্ষেত্রে, অনেকগুলো সমস্যা হয়ে থাকে তাদের। ইনক্রিজ রিস্ক অফ ডেথ, এবং কিছু শর্ট টার্ম এবং লং টার্ম ইফেক্ট অফ প্রিম্যাচিউর বার্থ। প্রিম্যাচিউর বার্থের কিছু লং টার্ম ইফেক্ট আছে, কিছু শর্ট টার্ম ইফেক্ট আছে।
তাদের সবচেয়ে যেটা হয়, তাদের মানে যারা 37 উইকস এর আগে যাদের জন্ম হয়ে যায়, ওদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি ব্রিদিং ডিফিকাল্টি থাকে, ফিডিং প্রবলেম থাকে, জন্ডিস থাকে, এবং তাদের সবচেয়ে যেটা হয় যে এই বাচ্চাগুলো ইম্পায়ার্ড মেমোরি, মানে দেখা যাচ্ছে তাদের ব্রেন ফাংশনটা খুব ভালোভাবে ডেভেলপ হয় না। ব্রেন ফাংশনটা খুব ভালোভাবে ডেভেলপ হয় মানে টার্মের মধ্যে, 37 উইকস এর মধ্যে। শর্ট টার্ম ইফেক্ট অফ প্রি টার্ম বার্থ। তো প্রি টার্ম বার্থের যে শর্ট টার্ম যে সমস্যাগুলো হয়ে থাকে, সেটা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা তার মানে যে সময় জন্ম হওয়ার কথা তার আগে যদি হয়ে যায়, ওখানে ম্যাক্সিমাম বাচ্চাকে এনআইসিইউ তে নেওয়া লাগে। হ্যাঁ, দেখা যাচ্ছে তাদের পেরিনেটাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে, কারো ক্ষেত্রে পিএনএ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, বিভিন্ন স্টেজে তাদের থাকতে পারে। দেখা যাচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে এনআইসিইউ তে নেওয়া লাগে। এরপরে কয়েকদিন পরে দেখা যাচ্ছে প্রি টার্ম বেবি গুলো যে সমস্যাটা হয় যে তাদের আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস হয়, এরপর নিউনেটাল জন্ডিস হয়, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আর সবচাইতে বেটা যে সিরিয়াস যে প্রবলেমটা, সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস এবং ইম্যাচিউর ব্রেন। হ্যাঁ, আমরা বলেছি যে রেসপিরেটরি ফাংশন খুব ভালোভাবে ডেভেলপ হওয়ার জন্য 34 উইকস লাগে। 34 উইকস এর আগে যদি কারো হয়ে যায়, সেক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে। আর ব্রেন ডেভেলপটা হয় কিন্তু মানে একবারে টার্মের কাছাকাছি সময় ব্রেন ডেভেলপ হয়। এখানে যদি আমরা দেখি, দ্য ব্রেন ইজ দ্য লাস্ট মেজর অর্গান টু ম্যাচিউর ইন বেবি, মানে বাচ্চাদের মধ্যে আহ, সবচেয়েতে সর্বশেষ যে অর্গানটা মানে ম্যাচুরিটি, যে অর্গানের ম্যাচুরিটি ডেভেলপ হয় যে সেটা হচ্ছে ব্রেন। অনেক সময় দেখা যায় কি immature brain continue to develop even after the time of birth। যদি প্রি ম্যাচিউরলি যদি বাচ্চা হয়ে যায়, তার যদি ব্রেন ডেভেলপ না হয়, তো কিছু রিসার্চে দেখা গেছে যে বাচ্চা হয়ে যাওয়ার পরেও কি হচ্ছে সেখানে মানে ব্রেন ডেভেলপ হচ্ছে। এরপরে যেটা একটু দেখে নেবেন যে ইভেন এট 35 উইকস দ্য বেবিজ ব্রেন অনলি 2/3 হোয়াট ইট উইল এট টার্ম, মানে 40 সপ্তাহের মধ্যে যে ব্রেনের যে ম্যাচুরিটিটা ডেভেলপ হয়। আমরা যদি 35 উইকস এর যদি একটা বাচ্চার লক্ষ্য করে, যে একটা বাচ্চা 35 উইকস এর মধ্যে তার বাচ্চা জন্মগ্রহণ করলো, আর একটা বাচ্চা 40 উইকস এর মধ্যে, তো 35 উইকস এর মধ্যে শুধুমাত্র 2/3 অফ দ্য ব্রেন ডেভেলপ হয়। তার মানে 35 উইকস এর মধ্যে 2/3, আর 35 থেকে যে সর্বশেষ যে 5 উইকস আছে সেখানের মধ্যে 1/3 ব্রেন ডেভেলপ হয়। তো যদি একটা বাচ্চা 35 উইকস এর মধ্যে হয়ে যায়, তাহলে তার কিন্তু ব্রেন ডেভেলপের যে পরিমাণ দরকার তার কিন্তু 1/3 কমে গেছে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে 35 উইকস এর মধ্যে অনেকে আসলে ডেলিভারি করে ফেলে। তো এইটা কিন্তু উচিত না। মিনিমাম 37 উইকস করতে হবে। 35 উইকস এর মধ্যে ব্রেনের 2/3 ডেভেলপ হয়, 1/3 কিন্তু 35 উইকস এর পরে হয়। সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, যাতে করে মিনিমাম 37 উইকস চলে যায়। 37 উইকস চলে গেলে মনে বলা হয় যে মোটামুটি এটা সেফ। লং টার্ম ইফেক্ট অফ প্রি টার্ম বার্থ। এখন লং টার্ম ইফেক্ট কি, প্রি টার্ম বার্থের আমরা কিছু শর্ট টার্ম ইফেক্ট দেখলাম যে ব্রেন ডেভেলপ হয় না, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, আরো কিছু সমস্যা। এখন লং টার্ম ইফেক্ট কি কি হতে পারে। তো প্রি টার্ম বেবিজ ক্যান সাফার লাইফ লং ইফেক্ট সাচ এস সেরেব্রাল পালসি হতে পারে, তাদের মেন্টাল রিটার্ডেশন হতে পারে। মেন্টাল রিটার্ডেশনটা এটা একটু মানে তাদের মেমোরি ডেভেলপ হবে আস্তে আস্তে, দেখা যাচ্ছে তাদের বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি বিকাশ এগুলো একটু কম হবে। সেই জন্য প্রি টার্ম বেবি মেন্টাল রিটার্ডেশনটা একটু, এই জন্য যখন কোন একটা বাচ্চা আপনার কাছে আসবে, যে বাচ্চাদের যে কোনো সমস্যা নিয়ে আসবে, এক্ষেত্রে বাচ্চার মায়ের থেকে হিস্ট্রি নিতে হবে, যে তার মানে বার্থ হিস্ট্রিটা নিতে হবে, এবং তার জেস্টেশনাল এজ মানে কত উইকস সে ছিল ওইটা একটু নিতে হবে। ওই হিস্ট্রিটা একটু নিতে হবে। ওই হিস্ট্রিটা যদি নেওয়া না হয়, তাহলে অ্যাকচুয়ালি বলা যাবে না, মানে তার প্রপারলি তার ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস করাটাতে একটু অসুবিধা হবে। সেই জন্য বাচ্চারা যখন আসবে কোনো অসুবিধা নিয়ে, সে কনভালশন নিয়ে আসুক, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসুক, অথবা পুর মেমোরি, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চার মানে ম্যালনিউট্রিশন, এরকম যে কোনো সমস্যা নিয়ে আসুক, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এক্ষেত্রে বাচ্চার মানে মায়ের থেকে হিস্ট্রিটা নিতে হবে, যে বাচ্চা কত সপ্তাহ পরে জন্মগ্রহণ করছে, এই হিস্ট্রিটা এখানে অনেক ইম্পর্টেন্ট।
তাহলে মেন্টাল রিটার্ডেশন হতে পারে, ভিজুয়াল প্রবলেম হতে পারে, এরপরে হিয়ারিং ইম্পায়ারমেন্ট হতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, বেবিজ বর্ন অনলি এ ফিউ উইকস আর্লি লেট প্রিটার্ম, যে 34 থেকে 34 উইকস এর মধ্যে, মানে 34 থেকে 36 উইকস এর মধ্যে বাচ্চা হয়ে গেছে, আমরা টার্মটা হিসাব করে আমরা 37। তাহলে 37 এর আগে মানে 34-এ কিন্তু লাংস ডেভেলপ হয়, কিন্তু ব্রেন ডেভেলপ ফুললি হয় না। ব্রেন ডেভেলপের 1/3 ব্রেন ডেভেলপ হয় 35 উইকস এর পরে। এখন বাচ্চা যদি 34 থেকে 36 উইকস এর মধ্যে হয়, তাহলে তার কিছু লং টার্ম ডিফিকাল্টি থাকে। যেমন কি কি থাকতে পারে, তার বিহেভিয়ারাল এন্ড সোশ্যাল ইমোশনাল প্রবলেম থাকতে পারে, লার্নিং ডিফিকাল্টি থাকতে পারে। হ্যাঁ, অনেক বাচ্চার মা এসে বলে যে ও পড়াশোনা মনে রাখতে পারে না এবং ওর বুদ্ধি শুদ্ধি কম, এগুলো অনেক বলে থাকে। তাদের ক্ষেত্রে হিস্ট্রি নিয়ে নিলে দেখা যাবে যে তাদের মানে লেট প্রি টার্ম বেবি ছিল কিনা সেটা একটু এক্সক্লুড করতে হবে। এরপরে ইনক্রিজ রিস্ক অফ কন্ডিশন সাচ এস অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা কিছু সাইকোলজিক্যাল কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমও তাদের ক্ষেত্রে হতে পারে। টার্ম বেবি আমরা কখন বলবো? টার্ম বেবি আমরা বলি 37 উইকস এর মধ্যে। 37 উইকস এর মধ্যে মোটামুটি ব্রেন ফাংশন, লাং ফাংশন এগুলো খুব মানে ভালোভাবে ডেভেলপ করে, সেই জন্য সেই ক্ষেত্রে এটাকে টার্ম বেবি বলা হচ্ছে। তাহলে একটা টার্ম বেবির মানে হেলদি বেবি আমরা মানে কতটুকু হলে টোটালি আমরা বলতে পারবো যে সে হেলদি বেবি? নর্মাল ওয়েটটা যদি তার 2.5 কেজির উপরে হয়, হ্যাঁ, যদি 2.5 কেজির উপরে যদি বাচ্চার ওজন হয়, তাহলে এটাকে হেলদি বেবি বলা যায়। 4 কেজি পর্যন্ত নর্মাল, আর 4 কেজির বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে একটু ওজন বেশি বলা যেতে পারে। লো বার্থ ওয়েট এলবিডব্লিউ বেবি কাদেরকে বলা হয়? যদি বাচ্চার ওজন মানে 2.5 কেজির কম হয়, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে এটাকে এলবিডব্লিউ বেবি বলা হয়। আর যদি 1500 গ্রামের কম হয়, এটা মিনিমাম যাদের 32 উইকস অথবা টুইন বেবি যাদের হয়, হ্যাঁ, মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাচ্চার ওজন কম হতে পারে 1500 গ্রামের, মানে 1.5 কেজির কমে হয়ে যায়, তখন সেটাকে ভেরি লো বার্থ ওয়েট বলা হয়। আর যদি 1 কেজির নিচে হয়, তাহলে সেটার বাচ্চার ওজন যদি 1 কিলোগ্রামের নিচে হয়, তাহলে সেটাকে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বলা হয়। এই বাচ্চাগুলো একটু মানে কম সার্ভাইভ করে, আর করলেও এদের ক্ষেত্রে ইনফেকশনের পরিমাণটা অনেক বেশি থাকে, দীর্ঘদিন 5 মাস খানেকের মতো তাদের দেখা যাচ্ছে এনআইসিইউ সাপোর্ট লাগে। এখন এলবিডব্লিউ বেবির কনসিকুয়েন্স কি? তো এলবিডব্লিউ বেবির ক্ষেত্রেও মানে অনেকগুলো কনসিকুয়েন্স থাকে। তো এদের ক্ষেত্রে একটু আগে আমরা যেগুলো পড়ে আসছিলাম, যে ফ্রি টার্ম বেবির ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয়, এলবিডব্লিউ এর ক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো হয়, যে এদের নিউনেটাল মর্টালিটি রেটটা বেশি, মরবিডিটি পরিমাণ বেশি। এরপরে হচ্ছে একটা নর্মাল বাচ্চার থেকে, মানে যে বাচ্চাটা নর্মাল ওয়েট নিয়ে আসছে তার থেকে যাদের এলবিডব্লিউ, তাদের 20 টাইমস মানে রিস্ক বেশি সবগুলোতে। ডেথ রেট অথবা মানে আদার্স ডিজিজ, এগুলো তারা 20 টাইমস রিস্কে থাকে। ক্রাইটেরিয়া অফ এ হেলদি নিউবর্ন বেবি, একটা নিউবর্ন বেবি যে সে হেলদি হলো কিনা, এটা আমরা নিউনেটোলজির মধ্যে আরো একটু ডিটেলস আলোচনা করব। এখানে জাস্ট একটু শুনে রাখেন যে বাচ্চাটা নিউবর্ন বেবিটা সে হেলদি কিনা সেটা বোঝার জন্য যে বর্নের টার্ম কত সপ্তাহে হয়েছে, 37 উইকসে হয়েছে কিনা, জন্মটা 37 উইকসে। এরপরে ক্রাইড ইমিডিয়েটলি আফটার বর্ন, মানে একটা বাচ্চা হেলদি হওয়ার জন্য তার জন্মের সাথে সাথে তার কান্না করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যদি 1 মিনিট পরেও কান্না করে সেটা কিন্তু পিএন এর বেবি হয়ে যাবে, পেরিনেটাল অ্যাসফাক্সিয়া। যদি কান্না করতে দেরি হয়, আনকনসাস থাকে, সেক্ষেত্রে তখন যদি কনভালশন থাকে তখন পিএনএ স্টেজ 2, আর যদি বাচ্চা আনকনসাস থাকে তখন পিএনএ স্টেজ 3-তে চলে যাবে। সেই জন্য বাচ্চার মানে ইমিডিয়েটলি এই 4টা পয়েন্ট একটু মানে জিজ্ঞেস করতে হবে, যে বাচ্চার কত সপ্তাহে হয়েছে, বাচ্চার ওজন কতটুকু, এরপরে ইমিডিয়েটলি জন্মের পর পর কান্না করছে কিনা, এবং দেখতে পিঙ্কি অ্যাপিয়ারেন্স কিনা, পিঙ্ক কালার কিনা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। এখন নিউবর্ন ইনফ্যান্ট নিউনেট,
এ নিউবর্ন ইনফ্যান্ট অর নিউনেট ইজ এ, কতদিনের মধ্যে আমরা নিউবর্ন বলবো এতটুকু এখানে বলা হয় যে আন্ডার 28 days অফ এজ, 28 দিনের নিচে হলে এখন নিউবর্ন ইনফ্যান্ট বলা হয় অ্যাকর্ডিং টু WHO। আর চিলড্রেন বলা হয় কত, 1 month to 18 years old, 1 মাস থেকে 18 বছর বয়স পর্যন্ত। বাকি সবাইকে এখন রিসেন্ট WHO ক্রাইটেরিয়াতে যে সবাইকে চিলড্রেন বলা হয়। তো এক এক বয়সে এক একটা ট্রিটমেন্ট প্রটোকল আছে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। তো নর্মাল হার্ট রেট বাচ্চাদের ক্ষেত্রে কতটুকু থাকবে, হার্ট রেটটা একটু জানা দরকার, কারণ জ্বরের সময় ট্যাকিকার্ডিয়া হয়ে যায়, বাচ্চার যদি ফিভার হয় তাহলে ফিভারে ট্যাকিকার্ডিয়া হয়। সেই জন্য নর্মাল হার্ট রেটটা জানলে বুঝতে পারবেন যে ট্যাকিকার্ডিয়া নাকি এটা নর্মাল। তো নিউবর্নের নর্মাল হার্ট রেট 120 থেকে 160 পর্যন্ত থাকতে পারে। ইনফ্যান্ট মানে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত এটা আপনার 80 to 140 থাকতে পারে। আর 1 থেকে 3 বছর পর্যন্ত টুডলারদের ক্ষেত্রে 80 to 130। তো এবারে যদি আমরা বলি যে এখানে বাচ্চাদের 6 থেকে 12 বছর পর্যন্ত এখানে মোটামুটি 100-এর কাছে, 100, 110 এমন থাকতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে 100-এর উপরে চলে গেলে কিন্তু ট্যাকিকার্ডিয়া না। হ্যাঁ, তো আপনাদের কাছে যেসব বাচ্চাগুলো আসবে সেগুলো হয়তো 1 থেকে 3 বছর অথবা 3 থেকে 5 বছর এগুলো আসবে। তো এভারেজ একটা মনে রাখেন যে হার্ট রেট 120-এর উপরে চলে গেলে ট্যাকিকার্ডিয়া বলতে পারবেন মোটামুটি, আর বাকি না হলে নর্মাল। রেসপিরেটরি রেটটা ইনফ্যান্ট 12 মাসের আগ পর্যন্ত রেসপিরেটরি রেট 30 to 60 পর্যন্ত হতে পারে, এভারেজ 35 থাকে। এরপর 1 to 3 ইয়ার 24 to 40 ব্রেথ পার মিনিট। এরপরে প্রি স্কুল যারা আছে 4 থেকে 5 বছর বয়সে তাদের ক্ষেত্রে 22 to 34। আর স্কুল এজের মধ্যে 6 থেকে 12 বছর বয়সের মধ্যে সেখানে হার্ট রেসপিরেটরি রেটটা 18 থেকে 30 পর্যন্ত থাকতে পারে। এটা একটু জানাটা খুবই ইম্পর্টেন্ট যে বাচ্চার ওজন কতটুকু হবে, ওয়েট অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুযায়ী বাচ্চার ওজন। হ্যাঁ, এটা কতটুকু হবে আমরা নর্মালি এতটুকু জানি যে 1 বছরে হবে 10 কেজি। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি এই যে 6 মাস বয়সের সময় হয় 7.5 কেজি, মানে জন্মের প্রথম মাস থেকে যদি আমরা হিসাব করি, প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত 1.5 কেজি করে বেশি থাকবে। ধরেন বাচ্চার বয়স যদি হয় 1 মাস, তার ওজনটা হবে নর্মাল ওজন হবে 2.5 থেকে 3.5 কেজি। যদি 2 মাস হয় তাহলে সেটা হবে 3.5 থেকে 4.5 কেজি। 3 মাস হলে 5.5 কেজি। হ্যাঁ, 4 মাস হলে 6.5। 5 মাস থেকে 6 মাস সেটা 7.5, মানে 1.5 কেজি। তার মাস থেকে 1.5 থেকে 2 কেজি বেশি থাকবে নর্মাল প্রথম 1 বছর পর্যন্ত। 1 বছর পর থেকে আপনার 7 বছর পর্যন্ত প্রতি বছর 2 কেজি করে বাড়বে। একবারে খুব যদি সিম্পলি মনে রাখেন তাহলে মানে প্রথম 1 বছরে হবে 10 কেজি, এরপরে প্রতি বছর 2 কেজি করে বাড়বে। দেখেন এখানে এজ ইন মান্থ ডিভাইডেড বাই 2 প্লাস 4, বাচ্চার মানে প্রথম মাস থেকে নিয়ে 12 মাস বয়স পর্যন্ত, এগুলো কোনো ক্যালকুলেশনের দরকার নাই। আপনারা শুধু এতটুকু মনে রাখবেন যে বাচ্চার যত মাস তার থেকে 1.5 কেজি বেশি থাকাটা হচ্ছে নর্মাল প্রথম 1 বছর, এর প্রথম পর্যন্ত 9 মাস পর্যন্ত। কিন্তু 1 বছরের মধ্যে যদি 10 কেজি থাকে তাহলে সেটাও নর্মাল। এখন ধরুন বাচ্চার ওজন বয়স হচ্ছে 6 মাস, 6 মাসের মধ্যে মিনিমাম তার ওজন থাকতে হবে 6 কেজির উপরে, কিন্তু 6 মাস বয়স তার ওজন 4 কেজি, তাহলে সেটা নর্মাল না, সেটা আন্ডার ওয়েট। হ্যাঁ, বাচ্চার ওজন বয়স হচ্ছে 7 মাস, তাহলে তার ওজনটা 7 থেকে 8 হবে, কিন্তু যদি 7-এর নিচে থাকে 6 কেজি তাহলে সেটা অ্যাবনর্মাল, মানে তার আন্ডার ওয়েটে আছে। বাচ্চার বয়স হচ্ছে ধরুন মোটামুটি 10 মাস, কিন্তু তার ওজনটা হচ্ছে 8 কেজি, তাহলে সেটা অ্যাবনর্মাল। তাহলে প্রথম বছর হবে বাচ্চার ওজন 10 কেজি। এখন একটা বাচ্চার বয়স হয়ে গেল 2 বছর,
এখন 2 বছর বয়সে বাচ্চার ওজনটা যদি হয়, আপনাদের যাদের মাইক্রোফোনটা ওপেন, এটা একটু মিউট করে রাখেন, ডিস্টার্ব হচ্ছে। তাহলে আমরা বললাম যে প্রথম 1 বছরে ওজন হবে 10 কেজি, এরপরে প্রতি বছর 2 কেজি করে বাড়বে। এখন 3 বছরের একটা বাচ্চা, তাহলে প্রথম বছর 10 কেজি, 3 বছরে তার ওজন হতে হবে 14 কেজি। যদি 14 কেজি না হয়, তার ওজন 3 বছরের বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তাহলে সেটা আন্ডার ওয়েট। এতটুকু মনে রাখবেন যে প্রথম 1 বছরে 10 কেজি, এরপরে প্রতি বছর 2 কেজি করে বেশি থাকতে হবে। আর মাসের হিসাবে প্রথম 1 বছরের বাচ্চাগুলোরটা মনে রাখবেন যে তার বয়স যত মাস, তার মিনিমাম তত কেজি হতে হবে, অথবা তার থেকে 1-1.5 কেজি বেশি হতে হবে, এর থেকে কম হবে না। প্রথম মাসে 2.5 কেজি, এটা তো মনে থাকবে। তাহলে প্রথম মাসে 2.5 কেজি, পরের মাসে দ্বিতীয় মাসে 3.5 কেজি, তৃতীয় মাসে 3 নম্বর মাসে 4.5 কেজি, এভাবে আপনারা একটু হিসাব করবেন। এখন আমরা দেখি যে কমন পিডিয়াট্রিক প্রবলেম অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুযায়ী, যে আমাদের যে বাচ্চাগুলো ওয়ার্ডে কিংবা ইমার্জেন্সিতে অথবা আপনার চেম্বারে যে বাচ্চাগুলো পাবেন, বয়স অনুযায়ী কি কি সমস্যা নিয়ে বাচ্চাগুলো আসতে পারে, প্রেজেন্ট করতে পারে, এটা একটু দেখি। ইমিডিয়েটলি আফটার বার্থ যে সমস্যাটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পিএনএ বেবি, পেরিনেটাল অ্যাসফাক্সিয়া। বাচ্চাকে নিয়ে আসবে যে ও কান্না করে নাই জন্মের, ও হয়েছে 1 ঘন্টা আগে, সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে, অথবা এনবিডির মাধ্যমে হয়েছে, বিভিন্ন হিস্ট্রি দিবে, অথবা গ্রাম অঞ্চলে বলবে ছোট সিজার। ওখানে ওই যে তারা এফিসিওটমিটাকে ছোট সিজার বলে থাকে আর কি। হ্যাঁ, যে বাচ্চা এখানে যে অবস্ট্রাকটিভ লেবার যে হিস্ট্রি থাকবে। তো এই বাচ্চাগুলো যে হঠাৎ আপনি চেম্বারে বসা, অথবা আপনি কোনো ইনডোরে আছেন, ইনডোরে সেখানে বাচ্চা নিয়ে আসছে, কি সমস্যা, সে হওয়ার পর থেকে কান্নাকাটি করতেছে না, অথবা বডিটা তার সায়ানোসড হয়ে হয়ে আছে, যে সেখানের মধ্যে পিঙ্ক কালার নাই, বাচ্চা দেখতে মোটামুটি পুরো বডিতে তার সায়ানোসিস হয়ে আছে, এরকম হতে পারে। তাহলে মেইনলি আসবে যে সে কান্নাকাটি করে না, তাকায় না, এরকম সমস্যা নিয়ে পিএন এর বেবি গুলো আসতে পারে। তো পিএন এর 3টে স্টেজ আছে, ওটা পিএন এর ক্লাসে আলোচনা হবে। নিউনেটাল সেপসিস, এটা জন্মের 1 থেকে 2 দিন পরে আসতে পারে। কিভাবে বুঝবেন যে বাচ্চা কালকে ঠিক ভালোই ছিল, আজকে সে কিছু খাচ্ছে না? হ্যাঁ, বাচ্চা বলবে যে দুধ খাচ্ছে না, এবং কান্নাকাটি করতেছে, তাকায় না ভালোভাবে, এবং জ্বর থাকবে বাচ্চা। তো নিউনেটাল সেপসিস, রিল্যাক্টেন্ট টু ফিড, মানে বাচ্চাগুলো কিছুই মুখে দিবে না, এবং তার শাকিং রিফ্লেক্সটাও একটু কমে যাবে, তার আদার্স যে রিফ্লেক্স গুলো আছে সবগুলো কিছুটা কমে যাবে। নিউনেটাল সেপসিস, আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটালে রেখে অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট লাগে, ফ্লুইড ম্যানেজমেন্ট লাগে। তো পিএনএ নিউনেটাল সেপসিস, নিউনেটাল জন্ডিসের ক্ষেত্রে এটা বাসায়ও ম্যানেজমেন্ট করে দেওয়া যেতে পারে, এবং হসপিটাল ম্যানেজমেন্টও লাগে। কাদের ক্ষেত্রে কোনটা লাগবে এটা পরে আলোচনা হবে। অপথালমিয়া নিউনেটারাম নিয়ে আসতে পারে, যে এটা আসে মোটামুটি জন্মের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, ফার্স্ট উইকের মধ্যে আসে। আর বাচ্চার মা নিয়ে আসবে, দেখা যাবে যে তার চোখ মানে খুলতে পারতেছে না। হ্যাঁ, তার আইলিড গুলো ওপেন করতে পারতেছে না, এবং সেখানের মধ্যে পুরুলেন ডিসচার্জ থাকে অপথালমিয়া নিউনেটারামের ক্ষেত্রে। এগুলো দেখা যাচ্ছে যে বাচ্চা ডেলিভারির সময় কিছু ব্যাকটেরিয়ার কন্টামিনেশন হয়, অথবা কিছু ব্যাকটেরিয়ার সংস্পর্শে ওখানে চোখের মধ্যে এটা ব্যাকটেরিয়া গুলো, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, এটা আহ, আলোচনা হবে পরে। অপথালমিয়া নিউনেটারাম নিয়ে আসতে পারে। নিউনেটাল মিলিয়া নিয়ে আসতে পারে। নিউনেটাল মিলিয়াটা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে, কারো ক্ষেত্রে 2 উইকস, এখন দেখা যায় 4 উইকস পর্যন্ত এটা হতে পারে, যে পুরো শরীরের মধ্যে ছোট ছোট মানে র্যাশ উঠে যায়। হ্যাঁ, ব্লিস্টারিং র্যাশ উঠে যায়। তো এই ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে কিছুদিন অবজারভেশনে রাখলে পরবর্তী ভালো হয়ে যায়। এটা আমরা কমন স্কিন কন্ডিশন ইন পেডিয়াট্রিক্স ক্লাসে আলোচনা করব। এরপর ইরেদেমা টক্সিকাম নিউনেটারাম, এটাও নিউনেটাল মিলিয়ার মতো একটা, মোটামুটি 10 to 15% বাচ্চার ক্ষেত্রে এমন হতে পারে, ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের মধ্যে পুরো শরীরের মধ্যে র্যাশ উঠে যায়। তাহলে এগুলো ইনফ্যান্ট লাইফে, মানে জন্মের পর প্রথম 28 দিনে এই সমস্যাগুলো নিয়ে আসে, এর চাইতে বেশি তেমন একটা সমস্যা নিয়ে আসে না। এগুলোর উপর আমাদের ক্লাস হবে পরবর্তীতে। ফার্স্ট মান্থ টু 6 মান্থ অফ এজ,
প্রথম 6 মাসের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে আসে ওটা গেল আমরা প্রথম 28 দিনের মধ্যে ইনফ্যান্ট লাইফে। আর ফার্স্ট 6 মান্থের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে আসে সেটার মধ্যে আছে ইনফ্যান্টাইল কোলিক। হ্যাঁ, বাচ্চা শুধু কান্নাকাটি করে, বাচ্চার মা নিয়ে আসবে, বয়স জিজ্ঞেস করবেন, বলবে যে এই তো তার 1 মাস হয়েছে, এখন গত 3-4 দিন থেকে সারাক্ষণ কান্নাকাটি করে, বিকেল বেলা কান্না বেড়ে যায়। হ্যাঁ, কি হয়েছে আমরা বুঝতেছি না, সবাই একটু মোটামুটি ফ্যামিলির সবাইকে একটু পেনিক দেখাবে, এটা ইনফ্যান্টাইল কোলিক। এরপর কমন কোল্ড এখন খুবই কমন, ভাইরাল ফিভার নিয়ে আসতে পারে। ভাইরাল ফিভারের মধ্যে বাচ্চার ফ্লু লাইক সিমটমস, এরপর ব্রঙ্কিওলাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, রোটাভাইরাল ডায়রিয়া, ডায়াপার র্যাশ, নাউসিয়া, ভমিটিং, ফাঙ্গাল ইনফেকশন আর ওরাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসতে পারে। 6 মান্থ টু 2 ইয়ার্স অফ এজ এর মধ্যে কি কি সমস্যা নিয়ে আসে, ওখানের মধ্যে ইমপেটিগো নিয়ে আসতে পারে, নিউমোনিয়া, চাইল্ডহুড নিউমোনিয়া, ডায়রিয়া, ডিজেন্ট্রি, এন্টেরিক ফিভার, ইএনটি ইনফেকশন নিয়ে আসে। ইএনটি ইনফেকশন গুলো ইউজুয়ালি 2 বছরের পরে হয়। ওরাল থ্রাশ নিয়ে আসতে পারে, কনস্টিপেশন নিয়ে আসতে পারে, ইউটিআই নিয়ে আসতে পারে। 6 মাসের আগে কনস্টিপেশন ইউজুয়ালি হয় না, কনস্টিপেশনের সমস্যাটা 6 মাসের পরে হয়। আর 2 বছরের পরে যেসব সমস্যা, ইএনটি, ইয়া অটাইটিস মিডিয়া, এরপরে নাকের বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে। হ্যাঁ, থ্রোটের সমস্যা, টনসিলাইটিস নিয়ে আসতে পারে 2 বছর পরে। ফিভার, ভাইরাল হেপাটাইটিস দেখা যাচ্ছে, মানে চাইল্ডহুডে হেপাটাইটিস এই ভাইরাসটা একটু কমন। এরপরে গ্রোয়িং পেইন নিয়ে আসতে পারে, বাচ্চার বয়স 3 বছর, বলবে ও হাঁটতে পারে না, পায়ে ব্যথা করে। হ্যাঁ, গ্রোয়িং পেইন এটা নিয়ে আসতে পারে। ডেন্টাল প্রবলেম, দাঁতের কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আর কমন স্কিন ডিজিজ যেগুলো 2 বছর পরে হয়, সেগুলোর মধ্যে কিছু আছে, ওইগুলো আলোচনা হবে পরে। এবার আমরা দেখি কমন ড্রাগস হুইচ আর ইউজড ইন পেডিয়াট্রিক্স, জেপি প্র্যাকটিস। পেডিয়াট্রিক জিপি প্র্যাকটিস করতে হলে আপনাকে মানে যে সব ড্রাগস জানতে হবে এমন না, এখানে কিছু সিলেক্টেড কিছু ড্রাগস এর নাম আমরা দিয়েছি। এই ড্রাগস গুলো যদি একটু মোটামুটি আয়ত্তে আনতে পারেন তাহলে চলবে, এটাই এনাফ, এর চেয়ে বেশি কিছু খুব একটা লাগবে না। যেমন বাচ্চা হয়তো কমন কোল্ড নিয়ে আসতে পারে, কমন কোল্ড এর মধ্যে ফিভার, এগুলো সবগুলো এখানে। এরপরে ব্রঙ্কিওলাইটিস, ড্রাই কফ, প্রোডাক্টিভ কফ, বিভিন্ন এইসব সমস্যা নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে কয়েকটা ড্রাগ ব্যবহার হয়, এগুলোর ডোজ জানলে আমাদের হবে। প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের মধ্যে 2টা মনে রাখলে হবে, সেটিরিজিন, কিটোটিফেন। ব্রঙ্কোডাইলেটর, সালবিউটামল, লিভোসালবিউটামল। অ্যাবডোমিনাল প্রবলেম, একটু আগে আমরা বললাম যে বাচ্চা ইনফ্যান্টাইল কোলিক নিয়ে আসতে পারে। হ্যাঁ, অথবা চাইল্ডহুড কোলিক নিয়ে আসতে পারে, বেবি কোলিক, একে একটা নাম দেওয়া হয়। সেই ক্ষেত্রে যে ড্রাগস গুলো ব্যবহার হবে সেটার মধ্যে আছে সিমেথিকন, ডমপেরিডন, এরপরে ফ্যামোটিডিন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কনস্টিপেশনে ব্যবহার হয়, ডাইসাইক্লোভেরিন, এটা আপনার অ্যান্টি স্পাজমেটিক হিসাবে ব্যবহার হয়, টাইমোনিয়াম মিথাইল সালফেট, অ্যান্টিহেলমিনস, এগুলো অ্যাবডোমিনাল প্রবলেমে ব্যবহার হয়। এনএসআইডির ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আইবুপ্রোফেন ছাড়া আর কোনোটাই ব্যবহার হয় না। তাহলে বাচ্চাদের এনএসআইডিটা মনে রাখবেন, আইবুপ্রোফেন। কোন ডোজে দেবো এটা আমরা একটু পরে শিখতেছি। এরপরে বাচ্চাদের ভিটামিনস, মিনারেল, ক্যালসিয়াম, গ্রোয়িং পেইন এর ক্ষেত্রে লাগতে পারে। এরপরে ভিটামিন এ লাগতে পারে, ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি সাপ্লিমেন্টারি। ডি সাপ্লিমেন্টারিটা কিভাবে দেব, বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায়, ওইটার ডোজটা একটু জানা লাগবে। আয়রন সাপ্লিমেন্টারি, আয়রনের ডোজ জানা লাগবে। জিঙ্ক সাপ্লিমেন্টারি ডোজটা জানা লাগবে। ভিটামিনস, মিনারেলস থেকে এগুলো। আর আদার মেডিকেশনের মধ্যে যেটা আছে, ডায়াজেফামটা শিখতে হবে, কনভালশন মানে ফিব্রাইল কনভালশনের ম্যানেজমেন্টের জন্য ডায়াজেফামটা শিখতে হবে। কফ মেডিকেশন, কফ মেডিকেশনের মধ্যে মানে ড্রাই কফ হতে পারে, প্রোডাক্টিভ কফ হতে পারে। তো ড্রাই কফের ক্ষেত্রে আপাতত এখানে বিউটামিরেট, সাইট্রেট, আর প্রোডাক্টিভ কফের মধ্যে অ্যামব্রক্সল, এগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে অ্যান্টিফাঙ্গাল কিছু এজেন্ট, স্টেরয়েডের মধ্যে কোন স্টেরয়েডটা বাচ্চাদেরকে দেওয়া যাবে, এগুলো আলোচনা হবে। অ্যান্টিবায়োটিক্স কি কি জানতে হবে বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স আমরা দিলাম, এখানের মধ্যে সবগুলোই মোটামুটি ব্যবহার হয়, কিন্তু সবচেয়ে কমনলি যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিনটা আমাদের জানতে হবে, সেফিউরিক্সিম, সেফিক্সিম, সেফট্রিয়াক্সন,
সেপ্টাজিডিম আর অ্যামিকাসিন, এই দুইটা অনেক বেশি ব্যবহার হয় নিউনেটদের ক্ষেত্রে, টেজিড ক্যাসিন নামে পাওয়া যায়। এরপরে আছে আপনার ম্যাক্রোলিডস এর মধ্যে ইরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন। আর আমরা যদি ফ্লুরোকুইনোলন ধরি তাহলে সেই ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন এখন সিরাপ বের হয়েছে, তারপরে বলা হয় এটাকে রিজার্ভ রাখার জন্য। তো এটা কখন ব্যবহার হবে সেটা আমরা আলোচনা করব। নাইট্রোপিউরান্টোইন, ফ্লুক্লোক্সাসিলিন, স্টাফাইলোকক্কাল ইনফেকশন যদি অ্যাবসেস হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার হয়। মেট্রোনিডাজলের অনেক ব্যবহার আছে। মেরোপেনেম, মেরোপেনাম হচ্ছে মানে ইয়নস আর্লি অনসেট অফ নিউনেটাল সেপসিস। দেখা যায় যদি আপনার টেজিড ক্যাসিনের রেসপন্স না করে তখন কালচার করার আগেই কিন্তু মেরোপেনাম ভ্যানকোমাইসিনে চলে যাওয়া হয়। অ্যামিকাসিন আর জেন্টামাইসিন। অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে এই 20টা অ্যান্টিবায়োটিক্স জানতে হবে মিনিমাম। এখন আমরা যদি দেখি কমন ড্রাগস এন্ড ইটস ডোজ ক্যালকুলেশন।